ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন ক্লাসটি নিয়ে এসেছি। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব আমাদের সভ্যতা নিয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছেন হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট 1। আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি শুরু হয়ে গিয়েছে, পার্ট 1, 2 করে আমরা এইভাবে 3-4টি ক্লাসের দ্বারা সম্পূর্ণ ইন্ডিয়ান হিস্ট্রি দেখব, নিজের ভাষায়, নিজের মাতৃভাষায়, রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় বুঝে শুনে সম্পূর্ণ হিস্ট্রি আমরা ক্লিয়ার করব। এবং কি কি প্রশ্ন হতে পারে, কিভাবে প্রশ্ন আসে, এইভাবে আমরা প্রশ্ন, যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি নিচ্ছেন, তো কম্পিটিটিভ এক্সামের মধ্যে কি কি প্রশ্ন এসেছিল তা নিয়ে আলোচনা করব এবং কোন জায়গা থেকে কি কি প্রশ্ন হতে পারে তা নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। দেখতে পাচ্ছেন ক্লাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট 1, টাইপস অফ সিভিলাইজেশন নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল। তারপর আমরা দেখব ইম্পর্টেন্ট সিটিস নিয়ে আলোচনা করব। হরপ্পা সিভিলাইজেশন যে রয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, তা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই পাশে ইন্ডিয়ান ম্যাপ রয়েছে। ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন আমি ড্র করেছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এরিয়া কতটুকু রয়েছে তা নিয়ে আলোচনা করব। তার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট নিয়ে আলোচনা করব। নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট সাইড নিয়ে আলোচনা করব। তারপর আমরা কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে যেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে এসেছিল, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আরম্ভ করি এই টাইপস অফ সিভিলাইজেশন থেকে। তো আমরা সবাই জানি যে সিভিলাইজেশন মিনস হচ্ছে সভ্যতা, আর সভ্যতা, মানব সভ্যতা গড়ে উঠেছিল জিসাস ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 4000-5000 বছর পূর্ব থেকে। তো আমরা যে আমাদের হিস্ট্রি আমাদেরকে বলছে, তো আমরা অ্যাকর্ডিং টু হিস্ট্রি আমাদের স্টাডি করতে হবে। তো হিস্ট্রি বলছে যে 4 জায়গার মধ্যে সভ্যতা গড়ে উঠেছিল। এই 4টি সভ্যতার আলাদা আলাদা নাম দিয়েছে। যেমন নাম্বার 1 দেখতে পাচ্ছেন মেসোপটামিয়ান সিভিলাইজেশন। তো মেসোপটামিয়ান সিভিলাইজেশন, সেকেন্ড হচ্ছে ইজিপশিয়ান সিভিলাইজেশন, থার্ড হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অথবা যাকে আমরা সিন্ধু সভ্যতা বলে থাকি, আর ফোর্থ হচ্ছে আমাদের চাইনিজ সিভিলাইজেশন। এই 4টি সিভিলাইজেশন দিয়ে আমাদের হিস্ট্রি আরম্ভ হয়েছে। যারা আপনারা হিস্ট্রি বিলং করেন, অর্থাৎ হিস্ট্রি অনার্স ছিল আপনাদের গ্র্যাজুয়েশনের মধ্যে, আপনারা বলতে পারবেন যে এনসিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, আর্লি মেডিয়েবল হয়, তারপরে মেডিয়েবল হয়, তারপরে মডার্ন হিস্ট্রি, এইভাবে পার্ট হয়ে থাকে। তো আমরা এনসিয়েন্ট আর মডার্ন, মেডিয়েবল এইভাবে বলে আমরা স্টাডি করছি না। আমরা স্টাডি করব হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট 1 থেকে স্টাডি করব। তো বলবেন স্যার মেসোপটামিয়ান, ইজিপশিয়ান অ্যান্ড চাইনিজ তো আমাদের ইন্ডিয়ার মধ্যে নয়। যেহেতু সিভিলাইজেশন একসাথে 4টি গড়ে উঠেছিল, তাই এই 4টি সিভিলাইজেশন থেকে একটু 1-2টি পয়েন্ট আমরা জানবো এবং বেসিক কিছু কনসেপ্ট জানবো। তারপর আমরা আমাদের ইন্ডিয়ান যে সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন রয়েছে তা নিয়ে আলোচনা করব এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বিলকুল আমরা ক্লিয়ার করব। তো প্রথমে আমরা দেখি মেসোপটামিয়ান সিভিলাইজেশন। এই মেসোপটামিয়ান সিভিলাইজেশন হচ্ছে ইরাক অথবা ইরান। যখন এই সিভিলাইজেশন গড়ে উঠেছিল তখন ইরাক এবং ইরান আলাদা আলাদা ছিল না, তা একত্রিত ছিল। তো বলতে পারেন ইরাকও বলতে পারেন, ইরানও বলতে পারেন। তো আমি যদি বলি ইরানের মধ্যে একটি সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটামিয়ান সভ্যতা বলে। আর বলবেন স্যার ইরানের মধ্যে কিভাবে গড়ে উঠেছিল? বর্তমান প্রেজেন্ট সময়ে যে ইরান আমরা বলি, এই ইরানের পূর্বের নাম ছিল পারস্য, অর্থাৎ এর পূর্বের নাম ছিল ফারিস, তাকে পারস্য আমরা বলে থাকি। এই পারস্য দেশ ছিল এবং এর পূর্বের নাম ছিল মেসোপটামিয়া। মনে রাখবেন এর পূর্বের নাম ছিল মেসোপটামিয়া। তো ওই জায়গায় এই সিভিলাইজেশন গড়ে উঠেছিল মেসোপটামিয়ান সিভিলাইজেশন। আর এই সিভিলাইজেশনের ডিউরেশন হচ্ছে 4000 BC থেকে নিয়ে 4000 BC টু 6th BC। মনে রাখবেন এর থেকে কখনো প্রশ্ন ক্রিয়েট হতে পারে। আমি প্রতিটি আপনাদেরকে কনসেপ্ট দিয়ে দেব এবং কনসেপ্টগুলো মনে রাখবেন। আমাদের ক্লাসগুলো আমি বারবার বলি যে কনসেপচুয়াল ক্লাস হবে, কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, থিম নিয়ে আলোচনা করব। তো আমাদের মেসোপটামিয়ান সিভিলাইজেশন, এই সভ্যতাটি গড়ে উঠেছিল এবং এর ডিউরেশন ছিল, টাইম পিরিয়ড ছিল 4000 BC। BC মিনস কি? অনেকে বলবেন স্যার BC কি? BC তো BC মিনস হচ্ছে বিফোর বার্থ অফ জিসাস ক্রাইস্ট অথবা বিফোর ক্রাইস্ট। মিনস কি? যখন পর্যন্ত জিসাস ক্রাইস্টের জন্ম হয়নি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম হয়নি, এই যীশু খ্রিস্টের জন্মের পূর্বে 4000 বছর পূর্বে এই সভ্যতা গড়ে উঠেছিল এবং 6th BC পর্যন্ত, অর্থাৎ 600 BC অবধি পর্যন্ত চলেছিল। তো এই হচ্ছে আমাদের মেসোপটামিয়ান সিভিলাইজেশনের কি তার
টাইম ডিউরেশন। তারপরে আমরা সবাই জানি যে প্রত্যেকটি সিভিলাইজেশন একটি নদীর ধারে গড়ে উঠেছিল, একটি নদীর ধারে গড়ে উঠেছিল। তো মেসোপটামিয়ান সিভিলাইজেশনটি টাইগ্রিস বা ইউফ্রেটিস বলে দুইটি রিভার রয়েছে, এই দুইটি রিভারের পাশে মেসোপটামিয়ান সিভিলাইজেশনটি গড়ে উঠেছিল। আর প্রেজেন্ট সময়ে আপনারা ইরাকও বলতে পারেন, ইরানও বলতে পারেন, কেননা পূর্বের সময় ইরাক ইরান একত্রে ছিল, তো ইরান বলতেও পারেন, ইরাকও বলতে পারেন। এই সময়ের মধ্যে এই সভ্যতাটির রয়েছে। তো আমরা দেখি এখন নেক্সট সিভিলাইজেশন কি রয়েছে। নেক্সট সিভিলাইজেশন আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা কি করব, আমরা মেইন থিমগুলো নিয়ে আলোচনা করব, বিলকুল এলাবোরেটলি, যে একদম বিস্তারিতভাবে যদি আলোচনা করতে যাই, যেমন হিস্ট্রি ক্লাসের মধ্যে লেকচাররা প্রফেসরগণ কী করেন লেকচার দেন, তা নিয়ে যদি আমরা করি তাহলে মেসোপটামিয়ান দিয়েই অনেকটা আমাদের ক্লাস করতে হবে। তো আমরা জাস্ট এক্সামকে সামনে রেখে, যে আমাদের টপিকগুলো এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, প্রিভিয়াস এক্সামগুলোতে এসেছে, কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে, ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা এগুলোই সলভ করব, এগুলো আমরা দেখব, কনসেপ্ট ক্লিয়ার করব। তো ইজিপশিয়ান সিভিলাইজেশন ইজিপ্টের মধ্যে, যেহেতু ইজিপ্ট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, ইজিপশিয়ান সিভিলাইজেশন হচ্ছে ইজিপ্টের মধ্যে গড়ে উঠেছিল। তার টাইম পিরিয়ড হচ্ছে ইজিপশিয়ান সিভিলাইজেশনের টাইম পিরিয়ড হচ্ছে 3400 বিসি থেকে নিয়ে 3400 বিসি টু 1000 বিসি অবধি পর্যন্ত তার টাইম পিরিয়ড ছিল। এই টাইম পিরিয়ডগুলো মনে রাখবেন। আর ইজিপশিয়ান সিভিলাইজেশনটি গড়ে উঠেছিল নীল নদীর কিনারে গড়ে উঠেছিল, এবং তার টাইম পিরিয়ড ছিল 3400 বিসি টু 1000 বিসি অবধি পর্যন্ত। এবং প্রেজেন্ট সময়ে ইজিপ্ট বলা হয়, এই ইজিপ্টের মধ্যে ইজিপশিয়ান সিভিলাইজেশনটি গড়ে উঠেছিল। তারপর আমরা দেখব আমাদের মেইন যে আজকের থিম, হরপ্পা সিভিলাইজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যার অনেকটা নাম রয়েছে, যাকে সরস্বতী সিভিলাইজেশন বলা হয়, সরস্বতী কালচার বলা হয়, সিন্ধু সরস্বতী সিভিলাইজেশন বলা হয়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, তারপরে হরপ্পা সিভিলাইজেশন বলা হয়, অনেকটা নাম রয়েছে, এগুলি নিয়ে আলোচনা করব আমরা। তো হরপ্পা সিভিলাইজেশন তার টাইম পিরিয়ড হচ্ছে 2500 বিসি টু 1750 বিসি, অর্থাৎ 2550 বিসি থেকে 1750 বিসি অবধি পর্যন্ত। এই 700 বছরের ডিউরেশন হচ্ছে হরপ্পা সিভিলাইজেশনের। আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলকুল আজকে নিয়ে এলাবোরেটলি আলোচনা করব, কেননা এই হরপ্পা সিভিলাইজেশন থেকেই আমরা বিলং করছি, আমাদের ভারতবর্ষের মানুষ, এবং 3টি দেশ আফগানিস্তান, পাকিস্তান অ্যান্ড ভারতবর্ষ মিলে আমাদের হরপ্পা সিভিলাইজেশন গড়ে উঠেছিল। এগুলো নিয়ে আমরা এলাবোরেটলি আলোচনা করব। তারপরে আমরা দেখি, আর হরপ্পা সিভিলাইজেশন আমরা সবাই জানছি, যেহেতু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, আর সিন্ধু রিভারকেও ইন্দাস বলা হয়, গ্রিক এবং ইরানিয়ানরা দিয়েছিলেন, তা নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। তো হরপ্পা সিভিলাইজেশন গড়ে উঠেছিল সিন্ধু নদীর কিনারে, এবং তার টাইম পিরিয়ড হচ্ছে 2500 বিসি টু 1750 বিসি অবধি পর্যন্ত। আর আমরা দেখব চাইনিজ সিভিলাইজেশন গড়ে উঠেছিল চায়নার মধ্যে, হুয়াংহু রিভারের পাশে বা কিনারে বলতে পারেন, এই চাইনিজ সিভিলাইজেশন গড়ে উঠেছিল। আর চাইনিজ সিভিলাইজেশন গড়ে উঠেছিল 1765 বিসি টু 250 বিসি অবধি পর্যন্ত তার টাইম পিরিয়ড ছিল। এই টাইম পিরিয়ডটি মনে রাখবেন চাইনিজ, অর্থাৎ চাইনিজ সিভিলাইজেশন গড়ে উঠেছিল 1765 বিসি টু 250 বিসি অবধি পর্যন্ত। আর হুয়াংহু রিভারের কিনারে চাইনিজ সিভিলাইজেশন গড়ে উঠেছিল। আরেকটি কথা মনে রাখবেন, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কখনো এক্সামে আসে, যে চায়নার দুঃখ কোন রিভারকে বলা হয়? চায়নার দুঃখ অর্থাৎ সরো অফ চায়না বলা হয় হুয়াংহু রিভারকে। কেন বলা হয়? হুয়াংহু রিভার যখন বৃষ্টির সময় আসে, তখন হুয়াংহু রিভারের জলের মাত্রা অনেক বেড়ে যায়, যার ফলস্বরূপ ওভারফ্লো হয়ে অনেক প্রভাবিত করে, বন্যার ফলে অনেক মানুষের দুর্গতি দেখা দেয়, যার ফলস্বরূপ তাকে বলা হয় কি, তাদের বলা হয় যে চায়নার সরো অফ চায়না ওই হুয়াংহু রিভারকে বলা হয়। মনে রাখবেন একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট মনে রাখবেন, যেহেতু দুঃখ কথা এসেছে, বিহারের একটি রিভার রয়েছে কাশী রিভার বলে, এই কাশী রিভারকে বিহারের দুঃখ বলা হয়। পশ্চিমবঙ্গের মধ্যেও একটি এইভাবে রিভার রয়েছে, দামোদর রিভার আমরা বলে থাকি। এই দামোদর রিভারকে
পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়, সরফ পশ্চিমবঙ্গ দামোদর রিভারকে বলা হয়। তো আমরা এতটুকু জানলাম। এখন আমরা এলাবোরেটলি কী করব, এই হরপ্পা সিভিলাইজেশনের আমরা টাইম পিরিয়ড নিয়ে আলোচনা করে বিস্তারিত হরপ্পা সিভিলাইজেশনের আমরা তার নর্থ সাউথ তারপরে ওয়েস্ট ইস্ট এগুলো সব নিয়ে আলোচনা করব। এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব। এই হরপ্পা সিভিলাইজেশন থেকে আমাদের ভারতবর্ষের প্রতিটি কম্পিটিটিভ এক্সাম, সেন্ট্রাল হোক স্টেট লেভেল হোক, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে কোয়েশন আসে। তো আজকে আমরা দেখি, তো আমরা দেখেছি হরপ্পা সিভিলাইজেশনের টাইম পিরিয়ড হচ্ছে কি, টাইম পিরিয়ড হচ্ছে 2500 BC টু 1750 BC অবধি পর্যন্ত এই হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড। এবং এই হরপ্পা সিভিলাইজেশন বর্তমান সময়ে যদি আমি বলি, পূর্বে তো আমাদের আফগানিস্তান, পাকিস্তান, ভারতবর্ষ একত্রিত ছিল, ব্রিটিশরা পার্ট করেছিল, আমরা সবাই জানি। ওরা অনেক কমিউনালি করে আমাদের মধ্যে পার্টিশন করে দিয়ে গিয়েছিল। তো ওই হরপ্পা সিভিলাইজেশন বর্তমান যদি প্রশ্নের মধ্যে আসে, এক্সামের মধ্যে আসে যে হরপ্পা সিভিলাইজেশন প্রেজেন্ট সময়ে কয়টি জায়গার মধ্যে রয়েছে, তা বলতে পারেন ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার সাম পার্ট অফ ইন্ডিয়া, সম্পূর্ণ পাকিস্তান, তারপর আফগানিস্তানের সাম পার্ট অফ আফগানিস্তান বা বেশিরভাগ আফগানিস্তান ইনক্লুড হয়ে গিয়েছে। এই সব মিলে হরপ্পা সিভিলাইজেশন ছিল। তারপর হরপ্পা সিভিলাইজেশনের আমরা দেখে গেলাম যে কোন জায়গার মধ্যে রয়েছে তা জানলাম। আর হরপ্পা সিভিলাইজেশন সিন্ধু রিভারের তীরে তা গড়ে উঠেছিল, তাই বলতে পারেন যে হরপ্পা সভ্যতা রয়েছে তা হচ্ছে সিন্ধু রিভারের তীরে। কখনো এক্সামের মধ্যে কি হয়, কনফিউশন ক্রিয়েট করার জন্য আপনাদেরকে নাম পরিবর্তন করে দিতে পারে। আপনারা মনে রাখবেন প্রেজেন্ট সময়ে পপুলারলি নোন অথবা আইন পাস হচ্ছে যে হরপ্পা সিভিলাইজেশনকে হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন না বলে সরস্বতী সিভিলাইজেশন বলে নাম দেওয়া হবে। কখনো এক্সামে আসতে পারে যে হরপ্পা সিভিলাইজেশন নিয়ে বর্তমানে যে অ্যাক্ট নিয়ে আলোচনা হচ্ছে যে কি নাম তাকে দেওয়া হবে, তা নাম হচ্ছে সরস্বতী সিভিলাইজেশন, মনে রাখবেন। তো হরপ্পা সিভিলাইজেশনের কয়েকটি নাম রয়েছে, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, তারপরে হরপ্পা সিভিলাইজেশনের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, সরস্বতী সিভিলাইজেশন বলা হয়, সরস্বতী কালচার বলা হয় এবং সিন্ধু সরস্বতী সিভিলাইজেশনও বলা হয়। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তার সর্বশেষ আমরা এই সিটিগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি হরপ্পা সিভিলাইজেশন কোন জায়গার মধ্যে গড়ে উঠেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে, আমি এই জায়গায় কি লিখেছি, অ্যারাবিয়ান সি, কি লিখেছি, অ্যারাবিয়ান সি, অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি। এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। এই ম্যাপের মধ্যে এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি, এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল। আমি ম্যাপ নিয়ে আলোচনা করেছি আরেকটি ক্লাসের মধ্যে, আপনারা দেখতে পারেন, প্রিভিয়াস ক্লাস রয়েছে, প্লেলিস্টে রয়েছে, দেখতে পারেন। তো এই জায়গা হচ্ছে অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল, আর এই জায়গা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি। আর এই যে আমি একটি ব্লু কালার দিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটি টান অঙ্কন করেছি, এই টানটা হচ্ছে, এই জায়গা হচ্ছে চায়না, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি চায়না রেখেছি, এই জায়গায় দেখছেন চায়না লিখেছি, এই জায়গাটা হচ্ছে চায়না, আর এই জায়গা হচ্ছে পাকিস্তান। তো চায়না থেকে শুরু করে কৈলাস পর্বতের দিকে গিয়ে আর ওই জায়গা থেকে কাশ্মীর হয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর, এই জায়গাটা জম্মু অ্যান্ড কাশ্মীর আপনারা সবাই জানেন, এই জায়গা হচ্ছে লাদাখ। তো জম্মু কাশ্মীর হয়ে এই যে টানটি এই দিকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই টানটি হচ্ছে সিন্ধু রিভার। সিন্ধু রিভার আমি দেখানোর জন্য এই টানটি দিয়েছি, অর্থাৎ এই জায়গা থেকে সিন্ধু রিভারটি, সিন্ধু নদীটি আরম্ভ হয়ে চায়না থেকে এই জায়গা গিয়ে গিয়ে কৈলাস পর্বত হয়ে এই জায়গায় গিয়ে গিয়ে তারপরে অ্যারাবিয়ান সি এর মধ্যে এসে পড়েছে। তো আমরা দেখেছি এই চায়না থেকে আরম্ভ হয়ে এই সিন্ধু রিভারটি, সিন্ধু নদী যাকে বলা হতো এবং হয়, এই সিন্ধু রিভারটি এই জায়গা হয়ে কৈলাস পর্বত হয়ে জম্মু কাশ্মীর হয়ে যখন আমাদের দেশকে পার্ট করে এসেছে ভারতবর্ষ, তারপরে পাকিস্তানে চলে এসেছে, পাকিস্তান হয়ে অ্যারাবিয়ান সি এর মধ্যে এসে পড়েছে। তো এই টানটি হচ্ছে মনে করেন সিন্ধু রিভার। যখন কি হতো আমাদের ভারতবর্ষ সোনে কি চিড়িয়া বলা হয় আমাদের ভারতবর্ষকে, আমাদের গোল্ডেন পিরিয়ড আমাদের ভারতবর্ষে একদিন ছিল। তারপর ইংরেজরা এসে কি করেছে, শুধু শোষণ করেছে আমাদের ভারতবর্ষকে। যেমন মুঘলরা এসে ভারতবর্ষের মধ্যে যেমন রাজত্ব করেছে, তেমন ভারতবর্ষকে কি করেছে, ডেভেলপ করেছে, আর্কিটেকচার দিক থেকে অনেকটা ডেভেলপ করেছে। কিন্তু এর পূর্বে যারা এসেছিল আর্লি মিডিয়েবল হিস্ট্রির মধ্যে আমরা আলোচনা করব, সবাই এসে কি করেছে,
অনেকে শোষণ করে নিয়ে গিয়েছে ভারত থেকে। তো পূর্বের সময়ে ভারতকে সোনার চিড়িয়া বলা হতো, অনেক ভালো রিচেস্ট একটি কান্ট্রি ছিল আমাদের ভারতবর্ষ, কিন্তু সবাই ভারতবর্ষ থেকে নিয়ে নিয়ে ধনী হয়েছে সব দেশগুলো থেকে। তো পূর্বের সময়ে ইরান থেকে গ্রিক থেকে অন্যান্য দেশগুলো থেকে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষে বণিকরা বাণিজ্যকারীরা আসতেন। তো ওনারা কী করতেন, ওনারা জার্নি শুরু করতেন সমুদ্র পথে। তো এই হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি, বলতে পারেন কি এই জায়গাটা আমাদের ভারত মহাসাগর, এই জায়গা হচ্ছে কি ভারত মহাসাগর। তো ভারত মহাসাগরের উপরের পাশটা হচ্ছে অ্যারাবিয়ান সি। এই জায়গায় যদি আমরা চলে আসি, তো এই জায়গায় চলে আসার পর আমাদের কী হবে, আটলান্টিক মহাসাগর, সাউথ নর্থ রয়েছে, আমরা সবাই জানি। তো সাগরের মধ্যে দিয়ে যখন ওরা ট্রাভেল করতো, যাত্রা করে আসতো, তো ওরা কী করতো, ওরা মনে মনে ভাবতো যে যত সময় পর্যন্ত এই রিভারটি পাওয়া যায়নি, অর্থাৎ সিন্ধু রিভারটি, সিন্ধু নদীটি পাওয়া যায়নি, তত সময় পর্যন্ত আমরা জাহাজ বা নৌকা চালাতে থাকবো। যখন এই রিভারটি চলে আসবো, তখন মনে করব আমরা ভারতের এরিয়ার মধ্যে চলে এসেছি। তখন তারা ওই জায়গায় এসে পাড়াও ডালতো, ওই জায়গায় এসে কী করতো, অবস্থান করতো, এবং এই জায়গা থেকে ভারতবর্ষের মধ্যে নদী যখন ক্রস করে আসতো, তারা মনে করতো যে আমরা ব্যবসার স্থানে চলে এসেছি, আমাদের ব্যবসা আরম্ভ হয়ে যাবে। তো আমাদের যে এই যে সিন্ধু রিভার, সিন্ধু নদীকে ইরানিয়ানরা এবং গ্রিকরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসতো, এবং ওরা নাম দিয়েছিল যে ইন্দাজ রিভার। ওরা নাম কে দিয়েছিল, ইন্দাজ রিভার। মনে রাখবেন, ইন্দাজ রিভারটি আমাদের ভারতবর্ষের দেওয়া নাম নয়, এই সিন্ধু রিভার পূর্বের নাম ছিল। আর সিন্ধু রিভারকে নাম দিয়েছিল ইরানিয়ানরা, ইরান থেকে ওরা ব্যবসার জন্য আসতো, অথবা গ্রিকরা তারা এই ইন্দাজ রিভার বলে এই রিভারকে নাম দিয়েছিল। তো আমরা এতটুকু জানলাম। ওই রিভারের আশপাশ এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন একটি দায়রা রয়েছে, আমি দেখেছি এই জায়গায় একটি এরো দিয়েছি, এই জায়গায় একটি এরো দিয়েছি, অর্থাৎ উপর হচ্ছে নর্থ, নিচ হচ্ছে সাউথ, ওই সাইড হচ্ছে আমাদের ইস্ট, ওই সাইড হচ্ছে আমাদের ওয়েস্ট। তো নর্থের কাশ্মীর থেকে, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে নিয়ে নিচের দেখতে পাচ্ছেন MH লিখেছি, আমি ছোটো করে লিখেছি বোঝানোর জন্য আপনাদেরকে, আপনারা আমার কথাগুলো শুনবেন, ভালো করে বুঝতে পারবেন। অর্থাৎ উপরের কাশ্মীর থেকে, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে নিয়ে নিচে মহারাষ্ট্র অবধি পর্যন্ত, প্রেজেন্ট সময়ে মহারাষ্ট্র, প্রেজেন্ট সময়ে কাশ্মীর, প্রেজেন্ট সময়ের কথা বলছি। কাশ্মীরের পূর্ব নাম কুন্ডিলবন ছিল, মনে রাখবেন। কাশ্মীরের আগের নাম, পূর্বের নাম কুন্ডিলবন ছিল। এই কথাটিও এক্সামে কখনো আসতে পারে যে কাশ্মীরের পূর্বের নাম কী ছিল। কাশ্মীরের পূর্বের নাম, জম্মু অ্যান্ড কাশ্মীরের পূর্বের নাম ছিল কুন্ডিলবন। অর্থাৎ এই জম্মু অ্যান্ড কাশ্মীর প্রেজেন্ট সময়ে, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে নিয়ে প্রেজেন্ট সময়ে মহারাষ্ট্র অবধি পর্যন্ত, এই নর্থ থেকে সাউথ এতটুকু জায়গা ধরে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সভ্যতা ছিল। এবং উত্তরপ্রদেশ, বর্তমান সময়ে উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশ থেকে নিয়ে আর এইদিকে বলোচিস্তান হচ্ছে পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের বর্ডার, এতটুকু অবধি পর্যন্ত এই পুরাটা দায়রা আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরাটা দায়রা হচ্ছে আমি যে লিখেছি, এই দায়রাটি হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ওই দায়রা ধরে এত বড় একটি এলাকা ধরে গড়ে উঠেছিল। তো এই জায়গা থেকে যদি আপনারা দেখেন ইস্ট থেকে ওয়েস্টের দিকে, তাহলে কোনো এক্সামে আসে ইস্ট থেকে ওয়েস্টের মধ্যে কত কিলোমিটার ওয়াইড ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সভ্যতাটি, কত কিলোমিটার বড় ও ইস্ট ওয়েস্টে ছিল, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব অবধি পর্যন্ত ছিল। তো পশ্চিম থেকে পূর্ব অবধি পর্যন্ত 1600 কিলোমিটার বড় ছিল, এবং নর্থ থেকে সাউথ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ অবধি পর্যন্ত 1400 কিলোমিটার বড় এলাকা ছিল। তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় 1400 কিলোমিটার লিখেছি, 1400 কিলোমিটার, আর এই জায়গায় 1600 কিলোমিটার লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের দায়রা, এরিয়া, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এরিয়া। এখন এক্সামে কখনো আসে যে জম্মু অ্যান্ড কাশ্মীরের পূর্বের নাম কী ছিল, আমরা দেখেছি কুন্ডিলবন ছিল। তো জম্মু অ্যান্ড কাশ্মীরের যেহেতু প্রত্যেকটি সভ্যতা কী করে রিভারের পাশে গড়ে ওঠে, তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরের পাশে যে জায়গাটার নাম কী ছিল, জায়গাটা হচ্ছে মান্দা। জায়গাটা কি, মান্দা এক জায়গা ছিল, ওই জায়গা অবধি পর্যন্ত ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের দায়রা ছিল। আর রিভারটির নাম ছিল চায়নাব রিভার, মনে রাখবেন চায়নাব রিভারের থেকে শুরু হয়েছিল। মান্দা জম্মু অ্যান্ড কাশ্মীরের পূর্বের নাম ছিল। ভালো করে কথাগুলো আপনারা কি করবেন, মনে রাখবেন, পয়েন্ট করে রাখবেন, এক্সামে এর থেকেও প্রশ্ন আসে। যদি বলা হয় আপনাকে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নর্থের সব থেকে শেষ দায়রা কী ছিল, বলে মান্দা জায়গাটির নাম ছিল। যদি স্টেট বলে যে প্রেজেন্ট কোন স্টেট ছিল, জম্মু অ্যান্ড কাশ্মীরের পূর্বের নাম কী হতে পারে, কুন্ডিলবন হতে পারে, অনেকটা প্রশ্ন ক্রিয়েট হতে পারে। তো কোন রিভারের পাশে যদি হয়, নর্থে কোন রিভার থেকে ইন্দাস ভ্যালি শুরু হয়েছিল, রিভার হচ্ছে চায়নাব রিভার, মনে রাখবেন কি রিভার, চায়নাব রিভার।
আর আমরা যদি সাউথে চলে আসি, সাউথে বর্তমানে যদি আস্কিং করা হয় সাউথের কোন স্টেট অবধি পর্যন্ত ছিল, মহারাষ্ট্র অবধি পর্যন্ত ছিল। আর মহারাষ্ট্রর এই জায়গাটির নাম কাজ কী ছিল, দাইমাবাদ ছিল। কি নাম ছিল, দাইমাবাদ। মনে রাখবেন, যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল তখন এই মহারাষ্ট্রের দাইমাবাদ অবধি পর্যন্ত কী ছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাউথের দিকে ওয়াইড ছিল। আর যদি রিভার বলা হয় যে সাউথের দিকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন রিভার অবধি পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ কোন রিভার অবধি পর্যন্ত, রিভার ছিল গোদাবরী রিভার। রিভার কী ছিল, গোদাবরী রিভার। আমরা সবাই জানি এই জায়গায় আমাদের গোদাবরী রিভার রয়েছে। এই হচ্ছে আমাদের নর্থ থেকে সাউথ। এখন যদি আমাদেরকে ইস্ট অথবা ওয়েস্ট থেকে প্রশ্ন করে, তাহলেও আমাদের এই জায়গা থেকে অনেকটা শেখার বস্তু আছে, আমাদেরকে শিখতে হবে। যদি আমাদেরকে ইস্টে বলে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইস্ট ওয়েস্টের মধ্যে 1600 কিলোমিটার ওয়াইড ছিল, ঠিকই মনে করেন। এখন আমাদের থেকে যে প্রশ্ন আসে যে ইস্টের শেষ সীমানা কোন জায়গা অবধি পর্যন্ত ছিল, তো ইস্টের শেষ সীমানা হচ্ছে আলমগীরপুর অবধি পর্যন্ত ছিল। পূর্বের আলমগীরপুর, তারপরে নাম দেওয়া হয় মিরট। আর বর্তমান সময় হচ্ছে কি ইউপির মধ্যে। কোন জায়গার মধ্যে পড়েছে, ইউপির মধ্যে পড়েছে। আর সর্বপ্রথম যে যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল তখন এই জায়গাটির নাম ছিল আলমগীরপুর। তারপরে মিরট নাম দেওয়া হয়, মিরট বর্তমানেও নাম মেবি রয়েছে, তা উত্তরপ্রদেশের মধ্যে, মিরটটি হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে। আর এই জায়গার মধ্যে রিভার হচ্ছে হিন্ড্রেন রিভার। মনে রাখবেন, হিন্ড্রেন রিভার। হিন্ড্রেন রিভারের এই পাশ থেকে শুরু হয়েছে হিন্ড্রেন রিভার। তারপর আমরা যদি ওয়েস্টের দিকে চলে আসি, পশ্চিমের দিকে চলে আসি, তো পশ্চিমের দিকে দেখতে পাচ্ছেন বলুচিস্তান পাকিস্তানের মধ্যে পড়ছে। পাকিস্তান এবং আফগানিস্তান, এই হচ্ছে পাকিস্তান, উপর হচ্ছে আফগানিস্তান। এই পাকিস্তান আফগানিস্তানের বর্ডার হচ্ছে বলুচিস্তান। এই অবধি পর্যন্ত আমাদের ইন্দাস ভ্যালি রিভার, ইন্দাস ভ্যালি সভ্যতা কী ছিল, ইন্দাস ভ্যালি সভ্যতা সিভিলাইজেশন ওয়াইড ছিল। এখন প্রশ্ন আসতে পারে যে ওয়েস্টের দিকে কোন রিভারের পাশে ছিল, রিভারটি হচ্ছে দাস্ত রিভার। রিভার কি, দাস্ত রিভার। দাস্ত রিভারের অবধি পর্যন্ত, বলুচিস্তানের দাস্ত রিভার অবধি পর্যন্ত আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের দায়রা ছিল। এই হচ্ছে আমাদের পুরোটা দায়রা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের দায়রা থেকে যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রশ্ন আসে তাহলে আর কোনো ডাউট থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা উত্তর দেখেছি, দক্ষিণ দেখেছি, পূর্ব দেখেছি, পশ্চিম দেখেছি, কোন রিভার ছিল তাও দেখেছি, তার কোন জায়গাটা ছিল জায়গাটিও দেখেছি, এবং টোটাল তা আমরা যদি পূর্ব পশ্চিম বলি তাহলে 1600 কিলোমিটার, আর যদি আমরা উত্তর দক্ষিণ বলি তাহলে 1400 কিলোমিটার। আমাদের এই হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টোটাল সভ্যতার দায়রা। এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলে আমাদের এক্সামের জন্য হয়ে যাবে। এর থেকে এলাবোরেটলি আমাদের প্রয়োজন নেই। যদি আপনারা একাডেমিক ক্লাসেসের মধ্যে স্টাডি করছেন, মনে করেন আপনার হিস্ট্রি অনার্স রয়েছে, তাহলে আরও একটু এলাবোরেটলি পড়তে হবে, কেননা আপনার কোয়েশ্চন তৈরি করতে হবে, সাবজেক্টিভ প্রশ্ন করতে হবে, অবজেক্টিভ নয়। আর যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে রয়েছেন, আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামকে সামনে রেখে স্টাডি করছি, আমাদের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেড এবং অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেমন পেটের এক্সাম, ডিএলএডের অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেন্ট্রালের এক্সাম, এসএসসির এক্সাম, পুলিশের এক্সাম, বর্তমানে সামনে পুলিশের এক্সাম আসছে, প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট এগুলি আসে। তো কম্পিটিটিভ এক্সামের মধ্যে কি হয়, সাবজেক্টিভ হয় না কোয়েশ্চনগুলো, অবজেক্টিভ হয়, অপশনাল থাকে, 4টি অপশন থেকে একটি সিলেক্ট করতে হবে। তো এই জায়গা থেকে আমরা যে পয়েন্ট করে আমরা এই জন্য শিখেছি যাতে আমরা অবজেক্টিভ হিসাবে এক্সামে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আপনাদেরকে বলে দিই, আমরা কম্পিটিটিভ এক্সামকে সামনে রেখে স্টাডি করছি। যদি আপনারা নতুন এসে থাকেন, আমার ক্লাসটি ওয়াচ করছেন, তাহলে ডেফিনেটলি যদি এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে আসবে আমাদের বরাকভ্যালির মধ্যে। তো তা আমি মনে করি অন্য কোনো এডুকেশনাল চ্যানেল এখন অবধি পর্যন্ত নেই এইভাবে যে সম্পূর্ণ গাইড দেওয়া হবে। তারপরে লাস্ট সেশনের মধ্যে সিটেটের গাইড দেওয়া হয়েছিল, অনেকে 100+ মার্কস পেয়েছেন, আমার সাথে মিট করেছেন। তারপর সামনে সিটেট আসছে, আমরা গাইড করব প্রতিটি সাবজেক্টকে, পেপার 1 পেপার 2 এর জন্য গাইড করার চেষ্টা করব। এই বছর এক্সপার্ট সিরিজ করব। লাস্ট টাইম আমাদের হাতে সময় ছিল না, 1 মাস সময় ছিল, তাই বেশি কিছু দেওয়া হয়নি, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছিল। এই বছর আমরা এক্সপার্ট সিরিজ করব 2011 থেকে নিয়ে 2024 অবধি পর্যন্ত প্রতিটি কোয়েশ্চন পেপার আমরা নিজের ভাষায় বুঝিয়ে শুনে মাতৃভাষায় কনসেপ্ট ক্লিয়ার করব। আমি দেখেছি অনেকে সিটেট টেক করতে পারেন না, কারণ হচ্ছে আমার 3 টাইম সিটেট আমি ক্লিয়ার করেছি। তো অনেকে দেখছি ক্লিয়ার করতে পারেননি, কারণ হচ্ছে যে প্রশ্ন পরে বুঝেন না, এই জন্য। তো আমরা প্রশ্নগুলো কি করব, সলভ করব 30টি 20টি করে 15টি করে প্রতিটি ক্লাসের মধ্যে বুঝে শুনে আমরা সলভ করব সিটেটের জন্য। তো আপনারা যদি সিটেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও আপনি কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে আসবে। অন্যান্য যখন আসাম টেট আসবে, আসাম টেটের গাইড দেওয়া হবে। আর আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই লাইক করে দেন, এত কষ্ট করে আপনাদের ক্লাসগুলো উপস্থাপন করি আপনাদের জন্য, হোয়াইট বোর্ডে অনেকটা লিখতে হয়। তো আপনারা সবাই চ্যানেলটিকে লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রুপের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেন, সবাই যাতে অ্যাড হয়ে যায় এবং সবাই যাতে উপকৃত হয়, সবার সুযোগ সুবিধা আপনারা প্রদান করে দেন। তো আমরা সামনের দিকে অগ্রসর হই।
আপনারা কি করতে পারেন, যে ক্লাসেস আমাদের আসাম ডাইরি রিক্রুটমেন্টের 2-3টি সাবজেক্ট ক্লিয়ার হয়ে গিয়েছে অলরেডি, যেমন ম্যাথসের সিলেবাস কমপ্লিট করেছি, রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট করেছি, তারপরে আমাদের ইংলিশের সিলেবাস ক্লিয়ার করেছি। প্লেলিস্টে ভিডিও রয়েছে, দেখতে পারেন। যদি প্লেলিস্ট খুঁজে না পান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর ডান পাশে মোর লেখা রয়েছে, মোরে ক্লিক করবেন, MORE মোরে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশনে গিয়ে আপনারা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন, ক্লাসেসগুলো দেখতে পারেন। বিলকুল সিলেবাস মাতৃভাষায়, রিজনাল ল্যাঙ্গুয়েজে, আমাদের মাতৃভাষায় বুঝে শুনে ক্লিয়ার করেছি। অন্যান্য ভাষা যেমন আসামিজ, হিন্দি, ইংলিশ যদি আপনি দেখেন, যতটা শিখতে পারবেন 10 বার দেখে যতটা শিখবেন, একবার দেখে মাতৃভাষায় তার থেকে বেশি আপনি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। আর বর্তমানে আমাদের SST জেনারেল নলেজের ক্লাসেস চলছে, আশা করি উইদিন 10 days 15 days-এর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাবে। বর্তমানে 14-15টি ক্লাস হয়ে গিয়েছে অলরেডি, আর বাকিগুলোও আমরা সিলেবাস ক্লিয়ার করব। তো আমরা দেখি, এখন অতটুকু আমরা বুঝে নিয়েছি, ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব ইম্পর্টেন্ট সিটিস। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে অনেকটা 10-12টি সিটি খনন করা হয়েছিল, অর্থাৎ খনন করে উদ্ধার করা হয়েছিল। এই সিটিগুলো নিয়ে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই সিটি থেকে কিছু প্রশ্ন আমাদের এক্সামের মধ্যে আসে। তো নাম্বার 1 হচ্ছে হরপ্পা যে সিটিটা, এই শহরটা সর্বপ্রথম খনন করা হয়েছিল। সর্বপ্রথম হরপ্পা সিটিটা এক্সামের মধ্যে আসতে পারে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে সর্বপ্রথম কোন সিটিটা খনন করা হয়েছিল, এক্সিবিটেড করা হয়েছিল, তা হচ্ছে হরপ্পা। এই সিটিটি কত সালে হয়েছিল? 1921 সালে হয়েছিল। কে করেছিলেন? দয়ারাম সাহানি উনি করেছিলেন। এ হচ্ছে আমাদের কনসেপ্ট। আমি বিলকুল আপনাদেরকে কনসেপ্টটুকু, টপিক, পয়েন্ট আপনাদেরকে বলে দিই যে এই পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে, এই পয়েন্ট থেকে প্রশ্ন তৈরি হতে পারে, এই প্রশ্ন থেকে, এই পয়েন্ট থেকে প্রশ্ন তৈরি হতে পারে। নাম্বার 1 হচ্ছে প্রশ্ন হতে পারে যে সর্বপ্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সর্বপ্রথম কোন সিটিটি খনন করা হয়েছিল, উদ্ধার করা হয়েছিল, তা হচ্ছে কি হরপ্পা সিটি। এই হরপ্পা খনন করা হয়েছিল। কে করেছিলেন? প্রশ্ন আসতে পারে। দয়ারাম সাহানি করেছিলেন। কত সনে করেছিলেন? 1921-এ করেছিলেন। তারপর প্রশ্ন আসতে পারে এই হরপ্পা সিটি থেকে কি কি উদ্ধার করা হয়েছিল, কি কি জিনিস, অর্থাৎ কি কি ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, অর্থাৎ কি কি সিম্বল, কি কি বস্তু পাওয়া গিয়েছিল, তা হচ্ছে মোস্ট পপুলারলি যে আমরা জানি 2টি বস্তু পাওয়া গিয়েছিল। নাম্বার 1 হচ্ছে শস্যের অবকাশ পাওয়া গিয়েছিল, গ্রিন শস্যের অবকাশ পাওয়া গিয়েছিল। আর নাম্বার 2 হচ্ছে কফিনের মধ্যে লাশ পাওয়া গিয়েছিল। লাশ তো পাওয়া যাবে না, লাশের কঙ্কাল পাওয়া গিয়েছিল। তো 2টি বস্তু হরপ্পা সিটি থেকে পাওয়া গিয়েছিল। নাম্বার 1 হচ্ছে গ্রিনারি, বলতে পারেন গ্রিনারি, আর গ্রিন শস্যের কিছু অবকাশ পাওয়া গিয়েছিল এবং কফিনের মধ্যে কঙ্কাল পাওয়া গিয়েছিল। এইটুকু কনসেপ্ট যদি আমরা হরপ্পা থেকে ক্লিয়ার করে নিই তাহলে আমাদের এক্সামের জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। নেক্সট পপুলার সিটি হচ্ছে মোহেনজোদারো। এই মোহেনজোদারো থেকে প্রশ্ন ক্রিয়েট হয় 100%। সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই সিটিটা, মোহেনজোদারো সিটিটা। তো আমরা দেখি মোহেনজোদারো থেকে কি কি কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। এই মোহেনজোদারো থেকে আমাদের অনেকটা পয়েন্ট আমাদেরকে শিখতে হবে। অনেকটা পয়েন্ট এই মোহেনজোদারো থেকে প্রশ্ন ক্রিয়েট হতে পারে। তো নাম্বার 1 আমরা দেখব মোহেনজোদারো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় কয়েকটি প্রশ্ন লিখেছি, তারপরে এগুলি সর্বশেষ আলোচনা করব। তো মোহেনজোদারো হচ্ছে সবথেকে মডার্ন সিটি। দেখতে পাচ্ছেন মডার্ন সিটি অফ আইবিসি মিনস হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো মোহেনজোদারো হচ্ছে সবথেকে মডার্ন সিটি, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে মোহেনজোদারো কে খনন করেছিলেন? তো মোহেনজোদারো খনন করেছিলেন রাখাল দাস ব্যানার্জি। কখনো রাখাল দাস ব্যানার্জি না বলে কি বলবে? RD ব্যানার্জি বলবে। কখনো শর্ট ফর্ম চলে আসতে পারে RD ব্যানার্জি। তার ফুল ফর্ম হচ্ছে, ওনার ফুল ফর্ম হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। আর 1922-তে উনি কী করেছিলেন? খনন করেছিলেন। এ হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট। থার্ড কনসেপ্ট হচ্ছে এই মোহেনজোদারো থেকে কি কি বস্তু, কি কি সিম্বল পেয়েছিলেন, কি কি বস্তু পেয়েছিলেন, কি কি সিম্বল বলতে পারেন, কি কি ধ্বংসাবশেষ পেয়েছিলেন, এগুলি এক্সামের মধ্যে আসে। তো মোহেনজোদারো থেকে সব থেকে বেশি, দেখতে পাচ্ছেন মোহেনজোদারো থেকে সব থেকে বেশি বস্তু পাওয়া গিয়েছিল। নাম্বার 1 হচ্ছে কি, এই মোহেনজোদারোর মধ্যে গ্রেট বাথ পাওয়া গিয়েছিল। গ্রেট বাথ এই জন্য বলা হয় মডার্ন সিটি। গ্রেট বাথ পাওয়া গিয়েছিল, গোসল করার জন্য গ্রেট পুষ্করণের মতো এইভাবে পাওয়া গিয়েছিল। তারপরে নাম্বার 2 হচ্ছে কি, যে মোহেনজোদারো থেকে ড্রেনেজ সিস্টেম পাওয়া গিয়েছিল, যে প্রতিটি রুম থেকে, প্রতিটি ঘর থেকে নদীর দিকে, রিভারের দিকে, যেহেতু কি রয়েছে, অ্যারাবিয়ান সি রয়েছে, অ্যারাবিয়ান সি এর দিকে ড্রেনেজ সিস্টেম রয়েছে, অর্থাৎ জলগুলো যাতে ড্রেনে চলে যায়। কত মডার্ন একটি সিটি ছিল মোহেনজোদারো। নাম্বার 3 হচ্ছে এই মোহেনজোদারোর মধ্যে ব্রঞ্জের আমরা সবাই তামা বলে থাকি, এই ব্রঞ্জের
একটি মূর্তি পেয়েছিলেন ডান্সিং গার্লের, এইভাবে ডান্সিং গার্লের করে একটি মূর্তি পেয়েছিলেন ব্রোঞ্জের। মনে রাখবেন প্রশ্নের মধ্যে আসতে পারে, এক্সামে আসতে পারে, এনসিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন যদি আসে তাহলে আসতে পারে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন শহরের মধ্যে ডান্সিং গার্ল পেয়েছিলেন, ব্রোঞ্জের একটি মূর্তি পেয়েছিলেন ডান্সিং করছে একটি গার্লের, তা হচ্ছে মহেঞ্জোদারোর মধ্যে পেয়েছিলেন। আমাদের এতটা প্রশ্ন হয়েছে। তারপরে আরও বস্তু পেয়েছিলেন মহেঞ্জোদারোর মধ্যে। মহেঞ্জোদারোর মধ্যে একটি মাথা পেয়েছিলেন, একটি মূর্তি অর্থাৎ একটি স্বর পেয়েছিলেন বলতে পারেন, একটি হেড পেয়েছিলেন যা বিয়ার্ডেড ম্যান বলা হয়, বিয়ার্ডেড ম্যানের মাথা পেয়েছিলেন। বিয়ার্ড অর্থাৎ দাড়িযুক্ত, বিয়ার্ড হচ্ছে দাড়িওয়ালা একজন মানুষের মূর্তির মাথা পেয়েছিলেন এই মহেঞ্জোদারো যখন খনন করা হয়। তারপর আরও পেয়েছিলেন মহেঞ্জোদারোর মধ্যে ওয়েবেন কাপড়ের টুকরো পেয়েছিলেন, ওয়েবেন অর্থাৎ বুনা কাপড়ের টুকরো পেয়েছিলেন মহেঞ্জোদারোর মধ্যে। আরও প্রশ্ন আসতে পারে মহেঞ্জোদারোর মধ্যে বুল শিল পেয়েছিলেন। বুল শিল কি? বুল শিল হচ্ছে মেসোপটামিয়ানের সাথে কি করতো, ট্রেড করতো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি করতো, ট্রেড করতো, ব্যবসা বাণিজ্য করতো মেসোপটামিয়া এই সিভিলাইজেশনের সাথে। তো মেসোপটামিয়ার এই বুল শিলটি কোথায় থেকে নিয়ে এসেছিল? মেসোপটামিয়া থেকে ইন্দাস ভ্যালি ওরা নিয়ে ইউজ করতো। আরেকটি ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে যে বুলটি ছিল যে অর্থাৎ যে ষাঁড়টি ছিল, ষাঁড়ের কিন্তু এই হাম্পটি ছিল না, অর্থাৎ ষাঁড়ের পিঠের মধ্যে আমরা জানি একটি গুজ হয়ে থাকে, হাম্প হয়ে থাকে, এই হাম্পটি ছিল না, হাম্প ছাড়া ষাঁড় ছিল। এই জায়গায় একটি কনসেপ্ট আমাদের রয়েছে। তারপর আরও কনসেপ্ট রয়েছে যে ওরা কি পশুপতির শিল ব্যবহার করতো, পশুপতির শিল ব্যবহার করতো তা পেয়েছিলেন। অর্থাৎ পশুপতি কি, ওরা কি করতো, ওরা উপাসনা করতো, ওয়ারশিপ করতো, ওরা ওয়ারশিপ করতো পশুপতিকে। পশুপতি শিবের অপর নাম হচ্ছে পশুপতি, মনে করবেন শিব এবং পশুপতি সেম। তো পশুপতিকে ওরা কী করতো, ওয়ারশিপ করতো, পুজো করতো, এই পশুপতি ওয়ারশিপ করতো। তো মনে রাখবেন এই পশুপতির শিলও ওরা ইউজ করতো। তো শিলটিও পাওয়া হয়েছিল মহেঞ্জোদারো যখন খনন করা হয় রাখাল দাসের দ্বারা। কি রাখাল দাস ব্যানার্জির দ্বারা যখন খনন করা হয়েছিল 1922-তে এই শিলটিও পাওয়া হয়েছিল। এর জায়গা থেকে আরেকটি কনসেপ্ট আপনাদেরকে বলে দেই, পশুপতি থেকে আরও প্রশ্ন ক্রিয়েট হতে পারে। যেমন কখনো এক্সামে আসে যে পশুপতি যে মূর্তিটি পাওয়া হয়েছিল এই মূর্তিটির চতুর্পাশে কোন কোন অ্যানিমেলস ছিলেন, কোন কোন অ্যানিমেলসের মূর্তি ছিল। অর্থাৎ পশুপতি যে ওনাকে যে তারা ওয়ারশিপ করতো তা একটি মূর্তি পাওয়া হয়েছিল। এই মূর্তিটির চারপাশে 4টি কী ছিল, অ্যানিমেল ছিল। মনে রাখবেন পয়েন্টগুলো বিলকুল মনে রাখবেন আপনারা। 4টি অ্যানিমেল ছিল। নাম্বার 1 হচ্ছে বাফেলো, মহিষ ছিল। নাম্বার 2 এলিফ্যান্ট ছিল, হাতি ছিল। নাম্বার 3 রাইনোসরস, গন্ডার ছিল। নাম্বার 4 টাইগার ছিল, অর্থাৎ বাঘ ছিল। এই 4টি অ্যানিমেলস পশুপতির চতুর্দিকে ছিল। এই হচ্ছে আরেকটি কনসেপ্ট। আরেকটি কনসেপ্ট আছে যে পশুপতির পায়ের নিচে কী ছিল, পশুপতির পায়ের নিচে 2টি হরিণ ছিল, ডিয়ার ছিল। এই কনসেপ্টগুলো আপনারা মনে রাখবেন, এতটুকু হলেই আমাদের চলবে। তারপরে টয় পাওয়া গেছে, তারপরে টেরিকোটা অর্থাৎ মাটির তৈরি টয় পাওয়া গেছে মহেঞ্জোদারোর মধ্যে। এতটুকু আমরা কী করেছি, মহেঞ্জোদারো থেকে শিখেছি। অনেকটা পয়েন্ট আমি বলে দিয়েছি আপনাদেরকে, এই পয়েন্টগুলো এনাফ, যথেষ্ট আপনাদের এক্সামের জন্য। মহেঞ্জোদারো থেকে আর প্রশ্ন যদি আসে মিস হবে না, আপনারা আনসারিং করতে পারবেন। তারপর আমরা দেখি আরেকটি সিটি চানহুদারো। এই সিটিটার মধ্যে এই সিটিটা বলা হয়, যদি বলা হয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবথেকে বিলাসবহুল ফ্যাশনেবল কোন সিটিটি ছিল, অর্থাৎ চানহুদারো। এই চানহুদারো এই সিটিটি, এই শহরটি হচ্ছে সবথেকে বিলাসবহুল। কেন বলবেন স্যার, কেন বিলাসবহুল? কারণ এই সিটির মধ্যে যে আমাদের ওয়েমেন গার্লসের যে মেকআপের যা বস্তু হয়ে থাকে, আমার সবটুকুর নামও জানা নেই, এই মেকআপের সব বস্তু পাওয়া গিয়েছিল। যেমন কাঙ্গি পাওয়া গিয়েছিল। কাঙ্গি কি, আমরা যে কি বলি তাকে কাঙ্গি হিন্দিতে বলা হয়, কাম বলা হয় ইংলিশে মেবি, আর বাংলাতে বলা হয় আমরা চিরুনি বলে থাকি। চিরুনি পাওয়া গিয়েছিল, আমাদের সিলেটি ভাষা, জানি না শুদ্ধ বাংলা আর কি হতে পারে। তারপর কি পাওয়া গিয়েছিল, আই লাইনার পাওয়া গিয়েছিল, ব্যাক লাইনার পাওয়া গিয়েছিল। তারপর লিপস্টিক রয়েছে, এই লিপস্টিকগুলো পাওয়া গিয়েছিল, লিপস্টিক এগুলি পাওয়া গিয়েছিল। অর্থাৎ মেকআপের সামানগুলো এই চানহুদারো থেকে পাওয়া গিয়েছিল। তাই বলতে পারেন, প্রশ্ন আসতে পারে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবথেকে বিলাসবহুল সিটি কোনটি, তা হচ্ছে চানহুদারো। তো চানহুদারোর মধ্যে মেকআপের বস্তু, গার্লসের মেকআপের বস্তুগুলো পাওয়া গিয়েছিল, এই কথাটিও মনে রাখবেন। আর এই চানহুদারো এক্সিবিটেড অর্থাৎ কে খনন করেছিলেন, ইনি হচ্ছেন গোপাল মজুমদার। উনি খনন করেছিলেন। কখন খনন করা হয়েছিল? 1934-এ খনন করা হয়েছিল। এগুলি পয়েন্ট লিখবেন, রিভিশন দিবেন, মনে রাখবেন, এক্সামে আসবে। তারপরে হচ্ছে ফোর্থ যে সিটিটি, আমি 6টি সিটি নিয়ে আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে, এগুলি এনাফ হবে। ফোর্থম আমাদের সিটিটি হচ্ছে রুপার্ট, দেখতে পাচ্ছেন। এই রুপার্ট সিটিটি খনন করেছিলেন অযোধ্যাদত্ত শর্মা। উনি খনন করেছিলেন 3 বছর ধরে, অর্থাৎ 1953 থেকে 1955 অবধি পর্যন্ত খনন করা হয়। তারপরে এই রুপার্ট এলাকাটি উদ্ধার করা হয়। রুপার্টের মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, এই জন্য নিয়ে এসেছি যে এই জায়গার মধ্যে কি পাওয়া গেছে, যে বরিড অর্থাৎ যে
দাফন করা হয়েছিল, কবরস্থ করা হয়েছিল। বরিদ মিন্স কবরস্থ করা। এই কবরস্থ করা হয়েছিল লাশের সাথে কুকুরের কঙ্কালও পাওয়া গেছে, অর্থাৎ ডগের কঙ্কাল পাওয়া গেছে, ডগের বডিও পাওয়া গেছে, অর্থাৎ কফিনের সাথে লাশের সাথে ডগের কঙ্কাল পাওয়া গিয়েছিল। কল্পনা করা হয়েছে যাতে হয়তো ওই জায়গার মালিকরা কী করতেন, কুকুর পালতেন না, যখন মালিক মারা যেতেন কুকুরকে ওই জায়গায় কী করা হতো, দাফন করা হতো, অথবা ওরা কী করতো যে হয়তো কুকুর যখন মরে যেত ওনার পাশে নিয়ে দাফন করা হতো। এইভাবে হতে পারে, তা কল্পনা করা হয়েছে, তা শিওর কেউ বলেনি, হিস্টোরিয়ানরা এইভাবে বলেছেন যে মানুষের সাথে কুকুরের কঙ্কাল পাওয়া গেছে। এক্সামে আসতে পারে কোন শহরের মধ্যে মানুষের সাথে কুকুরের কঙ্কাল পাওয়া গেছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, তা হচ্ছে রুপার্ট। এই হচ্ছে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে লতেলের থেকে 2-3টি আমাদের প্রশ্ন মনে রাখতে হবে। লতেল একটি জায়গা, এই জায়গার মধ্যে কি, এই জায়গাটি কে খনন করেছিলেন, রাঙ্গনাথ নাও উনি খনন করেছিলেন এই লতেলটি। আর খনন করা হয়েছিল 1955 থেকে 1962 অবধি পর্যন্ত, অনেক সময় ধরে, ডিউরেশন ধরে খনন করে তা উদ্ধার করা হয়েছিল। লতেলের মধ্যে আমাদের জানা প্রয়োজন কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেমন লতেলের মধ্যে আগুনের উনুন পাওয়া গিয়েছে। আগুনের উনুন অর্থাৎ ওনারা আগুন আবিষ্কার করেছিলেন, আগুন ইউজ করতেন, ফায়ার ইউজ করতেন, তার থেকে বোঝা যায় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানুষরা আগুন ইউজ করতো। আর আগুনের উনুন পাওয়া গেছে এবং পূজা পাঠ করার যে সামানগুলো হয় এই ধূনাবাতি দেওয়ার জন্য এগুলো পাওয়া গেছে, সিম্বল পাওয়া গেছে। তারপর কি উটের হাড় পাওয়া গেছে, উটের হাড়ের মধ্যে তন্ত্রমন্ত্র লেখা এগুলো পাওয়া গেছে, অর্থাৎ ওরা তন্ত্রমন্ত্র জানতো, তন্ত্রমন্ত্র করতো। এবং ডকিয়ার্ড পাওয়া গেছে একটি। তারপর আরও যেমন টয় পাওয়া গেছে, অনেকটা মাটির তৈরি টয় পাওয়া গেছে, তারপরে অনেকটা মাটির তৈরি টয় পাওয়া গেছে, অনেক আরও এক্সট্রা জিনিস পাওয়া গেছে, তা আমাদের ইম্পর্টেন্ট নয়। এইগুলো ইম্পর্টেন্ট যে লতেলের মধ্যে একটি ডকিয়ার্ড পাওয়া গেছে। তারপরে তন্ত্রমন্ত্রের জন্য উটের হাড় পাওয়া গেছে, উটের হাড়ের মধ্যে তন্ত্রমন্ত্র লেখা রয়েছে। এবং আগুনের উনুন পাওয়া গেছে, যার মধ্যে ওরা কী করতো, আগুন জ্বালাতো এবং কি ওয়ারশিপ করতো, এগুলি পাওয়া গেছে, অর্থাৎ পুজো অর্চনা করার বস্তুগুলো পাওয়া গেছে। আর সর্বশেষ হচ্ছে আমাদের রাখিগড়ি খনন করা হয়েছিল কার দ্বারা, অমরেন্দ্রনাথ ওনার দ্বারা কী করা হয়েছিল, খনন করা হয়েছিল 1997-এ। এবং 1997 থেকে 2000 অবধি পর্যন্ত কাজ করে খনন করা হয়, উদ্ধার করা হয় রাখিগড়ির থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে রাখিগড়ির মধ্যে যখন খনন করা হয়, রাখিগড়ির মধ্যে রাইস অর্থাৎ কাল্টিভেশনের অবকাশ পাওয়া যায়। ওরা কাল্টিভেশন করতো, অর্থাৎ খেতি করতো, এই চাষাবাদ করতো, চাষাবাদের অবকাশ এই রাখিগড়ি থেকে পাওয়া যায়। অর্থাৎ এই রাখিগড়ি যখন খনন করা হয় তখন এই জায়গার মধ্যে রাইসের অবকাশ পাওয়া গেছে, চাউলের দানের অবকাশ পাওয়া গেছে, অর্থাৎ ওরা কাল্টিভেশন করতো, ওই জায়গার মধ্যে কাল্টিভেশনের পাওয়া গেছে। এবং চাকা পাওয়া গেছে, অর্থাৎ হুইলস পাওয়া গেছে, চাকা পাওয়া গেছে, মাটির তৈরি, ব্রোঞ্জের তৈরি চাকাগুলো পাওয়া গেছে। এবং বিভিন্ন মাটির তৈরি হাঁড়ি, তারপরে বাসন অনেকটা পাওয়া গেছে, এগুলি হচ্ছে রাখিগড়ি থেকে। আরেকটি প্রশ্ন আসতে পারে, একটি শহর আমি লিখিনি এই জায়গার মধ্যে, একটি শহর হচ্ছে কালীবাঙ্গা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটি ফেমাস শহর হচ্ছে কালীবাঙ্গা থেকে একটি প্রশ্ন আসে যে এই কালীবাঙ্গার মধ্যে কি পাওয়া গেছে, হাতের চুড়ি পাওয়া গেছে, মাটি দিয়ে তৈরি এবং তামা দিয়ে তৈরি। তো হিস্টোরিয়ানরা কি বলেছেন, যে বলেছেন যারা ধনী ছিল, রিচ ছিল, তারা তামা দিয়ে তৈরি, ব্রোঞ্জ দিয়ে তৈরি করে ছুরিগুলো ইউজ করতো। আর যারা গরিব ছিল, পুয়ার ছিল, অর্থাৎ যারা ডিপ্রাইভ ছিল, তারা কী করতো, মাটি দিয়ে তৈরি করে এই ছুরিগুলি ইউজ করতো। এগুলি হচ্ছে আমাদের টোটালি আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কনসেপ্ট। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে দেখে যে ছাড়লে হবে না, স্কিপ করে ভিডিও দেখলে হবে না, সম্পূর্ণ A to Z যদি আপনারা দেখেন তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আমি আশা করি আর যদি কোনো প্রশ্ন আসে এক্সামের মধ্যে আপনারা ছেড়ে আসবেন না, 100% এইগুলো কভার হয়ে যাবে বিলকুল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। আর এক্সট্রা কোনো প্রশ্ন আসার কথাও নেই, আমরা মেইন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সভ্যতা আজকে আমরা এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ করে নিয়েছি। বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, আর এক্সট্রা কোনো কনসেপ্ট নেই। যা কথা বলেছি আপনারা নোটস করবেন, নোটস তৈরি করবেন, এক্সামের পূর্বে রিভিশন দেবেন, না হলে ভুলে যাবেন, এক্সামে গিয়ে দেখবেন বিলকুল কমন চলে আসবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, আমাদের আর কোনো ডাউট থাকবে না। নেক্সট ক্লাসের মধ্যে আমরা হিস্ট্রির পার্ট 2 করব। পার্ট 2 এর মধ্যে আমরা আর্লি মেডিয়েবল নিয়ে আলোচনা করব, তারপরে এইভাবে আমরা দিল্লি সুলতানাত আলোচনা করব, মুঘল নিয়ে আলোচনা করব, তারপর আমরা একে একে তারপরে আমরা চলে আসব ব্রিটিশ কোম্পানির মধ্যে। ব্রিটিশ কোম্পানির পর আমরা 1885 থেকে আমরা কংগ্রেস যখন গঠন হয় তার থেকে আরম্ভ করে বিলকুল আমরা ইন্ডিপেন্ডেন্টের সব ইভেন্ট আলোচনা করব। আর এইভাবে যদি আমরা লেকচারের মাধ্যমে গল্প করে নিজের মাতৃভাষা, নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজে, আমাদের সবার প্রিয় ভাষা বাংলা ভাষা যদি আমরা শিখি তাহলে সবসময় মনে থাকবে, মনে একদম আপনার ফিক্সড মেমোরিতে ফিক্সড হয়ে যাবে, এক্সামে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর হিন্দি ভাষা, আসামিস ভাষায় শিখলেন, পড়লেন, ভুলে যাবেন, পয়েন্টগুলো মনে থাকবেন না। তাই আপনারা কী করবেন, যদি এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যখন ক্লাস আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমরা বিলকুল হিস্ট্রি ক্লিয়ার করব, তারপর আমরা জিওগ্রাফি ক্লিয়ার করব, তারপর আমরা পলিটি ক্লিয়ার করব, এইভাবে বুঝিয়ে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা ক্লিয়ার করব। বিলকুল আমরা কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব, আপনারা কোনো
ওরি করবেন না, চিন্তা করবেন না, সব ক্লিয়ার করা হবে। তো অনেকে বলেন স্যার আপনার কোচিং সেন্টারের ব্যাপারে আমাকে অনেকে আস্কিং করেছেন। তো কোচিং সেন্টার বর্তমানে স্টুডেন্টকে অ্যাডমিশন চলছে, যে বাজার আপনারা ইচ্ছুক অ্যাডমিশন নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।